নমস্কার, আমি বিজন সাহা। আজ আপনাদের সিটি নিউজ বাংলার ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা সভায় উপস্থিত হয়েছি করোনা আবহে শিক্ষার ভবিষ্যৎ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষক, এবার যিনি শিক্ষারত্ন পেয়েছেন, ডক্টর আশুতোষ দত্ত, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমবাড়ি ধনিরাম হাই স্কুল। আমার সঙ্গে আরেকজন বিশিষ্ট শিক্ষক আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার, রামকৃষ্ণ বয়েজ হাই স্কুল থেকে বিনয় সরকার। নমস্কার। যিনি বিজেপি টিচার্স সেলের জেলা কনভেনার। আজকে মূলত যে আমাদের আলোচনা সেটা থাকছে কেন্দ্রীয় গাইডলাইন বেরিয়েছে। আপনারা জানেন কেন্দ্রীয় গাইডলাইন বেরিয়েছে গত সোমবার। যে গাইডলাইনে বলা হয়েছে যে স্কুল খোলা যেতে পারে এবং কিছু কিছু বিষয় বলা হয়েছে সেই গাইডলাইনে, যেখানে বলা হয়েছে যে স্কুল খোলা যেতে পারে কিন্তু গার্জিয়ানদের সেখানে পারমিশন দরকার। কিছু গার্জিয়ান যদি মনে করেন তাদের ছেলেকে স্কুলে পাঠাবেন, তাদের অফলাইনে পড়ানো হবে। কিছু গার্জিয়ান যদি মনে করেন যে না, তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না, তাদেরকে স্কুল থেকে অনলাইন পরিষেবা দেওয়া হবে। কিছু কিছু গাইডলাইন্সে কথা আছে যেগুলো পুরোপুরি বিভ্রান্তমূলক বলে মনে হয়েছে সবার। শিক্ষা মহলে এটা নিয়ে গুঞ্জনও উঠেছে। আমার পাশে ডক্টর আশুতোষ দত্ত, শিক্ষারত্ন এবারের, আমবাড়ি ধনিরাম স্কুলের হেডমাস্টার, বিশিষ্ট শিক্ষক। তাকেই আমার প্রশ্ন, করোনা আবহে যে আপনাদের কেন্দ্রীয় গাইডলাইন যেটা প্রকাশ হয়েছে সেটা অনেকের কাছেই পরিষ্কার নয়, কিছুটা বিভ্রান্তিমূলক। এ বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, কেন্দ্রীয় সরকার একটা গাইডলাইন প্রকাশ করেছে। সেই গাইডলাইনে বলা হয়েছে যে স্কুল স্যানিটাইজ করে অভিভাবকের পারমিশন নিয়ে স্কুলে আসতে পারবে যদি কোনো শিক্ষার্থী মনে করে, মানে অভিভাবক যদি মনে করে, আর যদি কোনো অভিভাবক মনে করে শিক্ষার্থী আসবে না, নাও আসতে পারে। এবং এখানটা বলা হয়েছে ক্লাস দুটোভাবেই হতে পারে, অনলাইন এবং অফলাইন দুটোই হতে পারে। যারা আসবে তারা অফলাইনে করবে, আবার যারা আসবে না তাদের জন্য অনলাইন। তো এরকম একটা ব্যবস্থা হয়েছে এবং বলা হয়েছে স্টেট গভর্নমেন্টগুলো যদি এভাবে করে তাহলে করতে পারে। তো ওনারা হয়তো চেয়েছেন। তো আমি দু একটা কথা বলে নিচ্ছি যে করোনা আবহে, মানে কোভিড-19 যেটা নোভেল করোনা ভাইরাস ডিজিজ, এর জন্য কি হলো, আমাদের রাজ্য তথা দেশ তথা পৃথিবী বিপর্যস্ত। এবং দেশ, রাজ্য, পৃথিবীর সব ক্ষেত্রে অর্থ থেকে ধরে, শিক্ষা থেকে ধরে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং শিক্ষার ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি, সেটা যেটা ক্ষতি হয়ে যাওয়ার তো হয়ে গেছে, কিন্তু সেটা তো হয়তো চট করে মেকআপ করা যাবে না। তবে একটা চেষ্টা নিয়েছেন। তো আমার যে মনে হয় করোনা গ্রাফ যেভাবে এখনও বাড়ছে, তাতে সে পরিস্থিতিতে মানে চট করে স্কুল খুলে, মানে এখনও তো ভ্যাকসিন বের হয়নি, তাহলে আমরা যারা অভিভাবক আছে, আমি যেমন শিক্ষক আবার অভিভাবক, তা আমি চাইবো না, মানে আমার ক্ষেত্রে আমি যেটা আমার মতামত বলছি যে এর প্রতিষেধক বের না হওয়া পর্যন্ত আমার মেয়েকে আমি স্কুলে পাঠাবো না। ঠিক এটাই বলেছেন। মনে করি। আমি এই ব্যাপারটা নিয়েই আমার পরবর্তী যে বক্তা আছেন, আমার সঙ্গে বসে আছেন বিনয় সরকার, তাকে প্রশ্ন করব। বিনয়বাবু, একই প্রশ্ন আপনার কাছে। এই যে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন্স প্রকাশ করেছে, যেটা অনেকের কাছেই পরিষ্কার নয়, কারণ যেহেতু আশুতোষবাবু এখনই বলেন যে ভ্যাকসিন আবিষ্কার হয়নি, ভ্যাকসিন কবে আবিষ্কার হবে সেই ব্যাপারটাও আজকে আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু শিক্ষক হিসেবে আবার স্কুল না করলেও হচ্ছে না, সেই ব্যাপারটা নিয়ে আপনার মতামতকে একটু যদি পরিষ্কার করেন। আমি এই যে কেন্দ্র সরকার যে সুচিন্তিত একটা মতামত দিয়েছে যে স্কুলগুলো খোলা শর্ত সাপেক্ষে উচিত, যে অভিভাবকদের সম্মতি নিয়ে এবং যথাযোগ্যভাবে স্যানিটাইজ করে স্কুলগুলো খোলা উচিত, এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত। কারণ দীর্ঘদিন, প্রায় মার্চ থেকে স্কুলগুলো বন্ধ, 8 মাস হতে চলল।
ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছে, বিশেষ করে শহরতলি এবং গ্রামের স্কুলগুলো, সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু বিদ্যালয় শিক্ষকের উপর নির্ভর করে। তাদের গার্জেনরা খুব সচেতন নয়। তারপরে প্রাইভেট টিউশনে তাদের তেমনভাবে সবাই পায় না, ফলে তারা একান্তভাবে স্কুলের উপর নির্ভরশীল। ফলে স্কুল যদি না খোলে আর কবে ভ্যাকসিন আবিষ্কার হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে এইভাবে কতদিন চলতে পারে? কিন্তু অনলাইন পরিষেবা তো দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনলাইন খুব মানে শহর কেন্দ্রিক যদি কিছু হয় তবুও মনে হয় 100% কখনোই নয়। আর গ্রামের দিকে তো 20%ও পাচ্ছি না স্মার্টফোন, যার মাধ্যমে অনলাইন পড়ানো যায়। আর নেটেরও প্রবলেম। আমি নিজে একজন শিক্ষক, আমিও শুরু করেছি, কিন্তু রেসপন্স খুব কম। আর আমি যেমন শিক্ষক, একজন অভিভাবকও, এবং আমার মেয়ে 12-এ সায়েন্স নিয়ে পড়ছে, সে কোনো প্র্যাকটিক্যাল করতে পারছে না, তার কি হবে? ভবিষ্যতে গিয়ে পরবর্তী ক্লাসে কি হবে? ফলে আমি চাই যথাযোগ্য স্যানিটাইজ করে নেওয়া হোক, একটা স্যানিটাইজ টানেল যেগুলো আছে, অটোমেটিক স্যানিটাইজ টানেল, সেরকম একটা স্কুলে বসানো হোক, স্বাস্থ্যবিধি মেনে অন্তত স্কুলে সকলেই আসুক, এবং প্রয়োজনে আমরা পার্টলি করব। না, সেক্ষেত্রে আমার কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এটা কিন্তু কিছু কিছু প্রাইভেট স্কুল যেগুলো আছে, ধরুন দুন হেরিটেজ, ডিপিএস অর্থাৎ দিল্লি পাবলিক স্কুল, আপনার আরো বড় বড় প্রাইভেট স্কুল যে সমস্ত আছে, সেই সব স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও আমাদের গ্রাম বাংলার যে প্রাইমারি স্কুল বা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্কুলগুলো আছে, আমাদের বাংলার ক্ষেত্রে যদি আমরা ধরি, সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু এখনো যদি এক একটা বেঞ্চে ধরুন 5-6 করে বসে, সেক্ষেত্রে যদি স্কুলটা চালু থাকে, সমস্ত আপনার স্টুডেন্টরাই যদি স্কুলে আসে, আপনি এই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন কিভাবে? হ্যাঁ, এটা একটা সমস্যা, কিন্তু আমরা যদি শিক্ষকরা দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি না, আমরা কিন্তু ক্লাস নিতে চাই। এখানে যদি আমাদের 2টো করে শিফট করে দেওয়া হয়, আমরা অর্ধেক করে ছাত্রদের নিলাম, বা যদি একটা ছাত্র একদম স্কুলমুখী না হলে খুব মুশকিল, কারণ ধীরে ধীরে ওদের অভ্যাসটাই নষ্ট হয়ে যাবে, বিশেষ করে গ্রামের দিকে ছেলেদের। তো তাদেরকে যদি অন্তত সপ্তাহে 3 দিন অন্তত এবং 2টো শিফটে যদি নিই, তাহলে আমরা একটা বেঞ্চে 2 জন করে যদি বসাতে পারি এবং উপযুক্ত স্যানিটাইজ ব্যবস্থা যদি থাকে, আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আমি আশুতোষ বাবুর কাছে এই প্রশ্নটাই নিয়ে যাচ্ছি যে স্কুলে আপনি বিনয়বাবু যেটা বললেন যে একই বেঞ্চে যদি 2টো করে বসানো যায়, কিন্তু আমাদের যে পরিকাঠামো আছে, একটা বেঞ্চে 2 জন করে স্টুডেন্ট নিয়ে আমাদের এই পরিকাঠামোর মধ্যে কি স্কুল করা সম্ভব? তো আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটো কথা বলছি যে আমরা শিক্ষক, আমরা সবাই ছটফট করছি যে আমরা টিচিং দিতে পারছি না, আমরা বাড়িতে বসে আছি, আমাদের খুব খারাপ লাগছে, এবং প্রত্যেক মাস্টারমশাইয়ের এই একই কন্ডিশান যে আমরা দিতে পারছি না, স্টুডেন্টদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তো আমার মনে হয় ক্ষতি হয়ে গেছে, এখন যেটা আছে হয়তো প্রপারলি স্কুলটা স্যানিটাইজ করা হলো, হয়ে আমরা শিফট ওয়াইজ একটা বেঞ্চে 2 জন করে বসানো হলো। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমার স্কুলে, যেটা আমাদের প্রান্তিক স্কুল, সেই সব স্কুলে হয় কি শিক্ষার্থীরা সোশ্যাল ডিস্টেন্সিং যে কথাটা এখনও বোঝে না। ওরা আসছে নর্মালভাবে এসে মিশে যাচ্ছে। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে তো যদি আসে আবার স্কুলে আসে, সংক্রমণ ছড়ানোর ভয় তো থাকবে। সংক্রমণ ছড়ানোটা ভয় রয়ে গেছে। তো যেহেতু ক্ষতি একটা হয়ে গেছে, এখন তাড়াহুড়ো না করে আমরা এতদিন যেহেতু অপেক্ষা করেছি, তো আর কিছুদিন মনে হয় অপেক্ষা করে যেভাবে আমরা অনলাইন টিচিংটা চালিয়ে যাচ্ছি, এবার আমরা বলছি যে কোনো একটা সিস্টেম চালাতে গেলে তার লিমিটেশন থাকে, মানে ড্রব্যাক থাকে বা অ্যাডভান্টেজও থাকে। এবার আমরা স্কুলগুলোতে কী করেছি, 5 থেকে শুরু করে 12 পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা পড়াচ্ছি। এবার হয়তো হোয়াটসঅ্যাপ সবার নেই, তাদেরকে আমরা বাড়ি বাড়ি ফোন করছি, ইভেন যে ই পোর্টাল আছে, ই পোর্টাল থেকে ফোন নাম্বারগুলো কালেকশন করে তোমার প্রবলেমকে আমরা এইটা পড়িয়েছি, তুমি কোনটা বুঝতে পারছো না এইটুকু দেখছি। বা অনেক সময় আমরা বাড়ি গিয়ে চেষ্টা করছি, বিশেষ করে 10 আর 12কে, যে তোমাদের কী কী অসুবিধা আছে, বা কোনো তাদের খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে কথা বলে তাদেরকে যদি একটু হেল্প করা যায়। তো আর এই করোনা আবহে এখনও যে পরিস্থিতি, স্যানিটাইজ করে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বা মাস্ক পরে এখনও মনে হয়
যে যেহেতু আমরা খুব সচেতন নই, আমরা যারা শিক্ষার্থীরা আছি গ্রামে গঞ্জে যারা আছে তারা এখনো বোঝেই নেই ব্যাপারগুলো, করোনা ভাইরাসটাই বোঝে না করোনাতে কী হতে পারে, যে এটা একটা হাইলি ইনফেকশাস ডিজিজ। আমি দেখেছি আমার অভিজ্ঞতার থেকে। তো আমার মনে হয় তো আর কয়েকটা দিন যদি স্টে করে দেখা যাক, যদি পরে যদি স্কুলটা খোলা যায় তাহলে। কিন্তু আমি বলছি সবই আপনাদের কথা ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আপনারা আপনাদের নিজেদের জায়গায় দুজনই ঠিক আছেন, কিন্তু আমার একটা প্রশ্ন এর মধ্যে মানে জন্মাচ্ছে, সেটা হলো আপনাদের কাছে সেটা শেয়ার করব যে দেখুন, স্কুলে দীর্ঘদিন থেকে স্টুডেন্টরা না আসার ফলে তারা বাড়িতে বসে আছে, প্লাস 6 মাস ধরে বাড়িতে, স্কুলে আসবে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবে, খেলবে, তাদের মানসিক বিকাশ ঘটবে। স্কুলটা তো শুধু পড়াশোনার ক্ষেত্রে না, 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 একটা মানসিক বিকাশ ঘটবে। ঠিক। আজকে 6 মাস হলো ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আছে। অনেক স্টুডেন্টদের মধ্যে মানসিক অবসাদ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে আমি একটা বলছি, যেটা সত্যি স্টুডেন্টদের আমি যেটা খুব কাছের থেকে দেখেছি, মানে যার যেটা সময়, এবার শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাবে, বিদ্যালয় হলো একটা কি বৃহৎ সমাজ, একটা ক্ষুদ্র সমাজ, আর এখন মডার্ন কনসেপ্টে বলা হচ্ছে একটা ক্লাসরুমে যে মিনি সোসাইটি। এবার ওরা গিয়ে ওখানে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবে, তারপর ভবিষ্যৎ গড়তে গেলে যা মানে করতে হয় তা স্কুল থেকে পাবে, সর্বোপরি একটা ভালো মানুষ হবে তারা, সেই শিক্ষাটা পাবে। এবং স্কুল থেকে যখন বেরিয়েছে সমাজে আসবে, তখন তারা কি হবে, সমাজে যাতে ভালো কাজ করতে পারে এবং আগামী দিন তাদের দ্বারা দেশ পরিচালিত হবে, সেই দিক থেকে তারা বঞ্চিত। এবং মানসিক বিকাশের ক্ষেত্রে আপনি যেটা বলছেন, আমি মানে 100% সহমত করছি যে মানসিক বিকাশে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এটা এই পরিস্থিতিতে। অ্যাডালোসেন্স পিরিয়ডের ছেলে মেয়েগুলো আছে, তারপরে ছোটোর থেকে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বা নিচু ক্লাসের স্টুডেন্টরাও স্কুলে যায়, সবার সাথে কথা বলে, নিজেদের মধ্যে একটা আদান প্রদান যেটা আছে, মানসিক আদান প্রদান, সেটা বন্ধ হয়ে গেছে। তার জন্য তো একটা মানসিক ক্ষতি হচ্ছে, এটা তো মেনেই নিতে হচ্ছে। শুধু তাই না, আমার আর একটা জিনিস মনে হচ্ছে, আপনাদের সঙ্গে সেটা আপনারা আমার সঙ্গে সহমত কিনা। বিনয়বাবু দেখুন, যে অনলাইনের মাধ্যমে, অনলাইন টিচিংয়ের মাধ্যমে কিন্তু ছাত্ররা, ধরুন আমি তার থিওরিটা কমপ্লিট হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যালটা কি হবে? কোনোভাবেই সম্ভব না অনলাইনে, কারণ প্র্যাকটিক্যাল তো একটা সব থেকে ভাইটাল জিনিস সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে, বা জিওগ্রাফি যারা আছে, আরো সাবজেক্ট আছে যারা ল্যাব বেস সাবজেক্ট, সেখানে কিন্তু প্র্যাকটিক্যালটা একটা ভাইটাল ফ্যাক্টর। একদম একদম। তারা কিন্তু প্র্যাকটিক্যালটা করতে পারছে না। মনে করুন যে আজকে জুন মাসে যে মানে আমাদের যে পরীক্ষাটা হয়, মে মাস বা এপ্রিল মাস বা মার্চ মাস, যখনই পরীক্ষাটা হোক, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা খুব একটা দূরে নেই যদি সেই হিসেবে দেখি আমরা, মানে যদি আমরা এইচএস পরীক্ষা, হ্যাঁ, সেখানে তারা প্র্যাকটিক্যালটা শিখে যেতে পারলো না। তারা যে ভবিষ্যতে কলেজ জীবনে কি শিখবে? একদম একদম ঠিক। মানে একটা কথা হচ্ছে লার্নিং বাই ডুইং। এবার যখন লার্নিংটা হবে, কিছু করার মাধ্যমে যদি লার্নিং হয়, তাহলে সেই লার্নিংটা যথাযথ হয়। এবার একটা ল্যাব বেসড একটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, তারা যদি প্র্যাকটিক্যালটা করে, প্র্যাকটিক্যালটা করবার পর কী হবে, তার ওই বিষয়ভিত্তিক একটা জ্ঞান কী হবে, হাতে কলমে হবে, যেটা কোনোদিন ভুলবে না। অনেকে পড়াশোনা করেও যেটা অর্জন করা যায় না, আমার যেটা মনে হয়। সুতরাং এই কারণেই কিন্তু স্কুলগুলো খোলা উচিত, কারণ তাহলেও কিছু প্র্যাকটিক্যাল ক্লাস পাবে এখনো যদি খোলে। হ্যাঁ, এখন কিছু পাবে, তাহলে কিন্তু ওদের পরবর্তী যে 2 মাস যদি টানা করা যায়, আমরা মাস্টারমশাইরা কিন্তু এতদিন ধরে বসে আছি, আমরা কিন্তু উদ্গ্রীব হয়ে আছি ক্লাস নেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য। মাস্টারমশাইরা সময় দিতে রাজি, ফলে যদি এখনো খোলা যায় স্কুলটা স্বাস্থ্যবিধি মেনে, তাহলে মনে হয় কিছু উপকৃত হবে। তাছাড়া পরবর্তী ক্লাসে গিয়ে ওরা কি করবে? তাছাড়া একটা উচ্চ মাধ্যমিকের মতো যদি ভাইটাল ক্লাস, তারপরে তাদের পরে কেউ বিভিন্ন জায়গায় কাজ নেবে, ফলে কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে পরিকাঠামো নেই। পরিকাঠামো যদি না থাকে, তাহলে স্কুল খোলাটা কি খুব যুক্তিযুক্ত বলে মনে হবে? পরিকাঠামো তৈরি করতে হবে, তো অগ্রাধিকার কোনটাকে দেবো আমরা? শিক্ষাটাকে তো সব থেকে বেশি অগ্রাধিকার দেব, তাই না? এটাকে তো গভর্নমেন্টকে ভাবতে হবে, এই মুহূর্তে সেই পরিকাঠামোটা দিতে হবে, গভর্নমেন্টকে তো দিতে হবে, তাই না? সেটা ঠিক। আবার দেখেন, কেন্দ্রীয় গাইডলাইনে আবার একটা জিনিস বলা আছে, স্কুলগুলোতে টাস্ক ফোর্স তৈরি করতে বলা হয়েছে। মানে এটা কি পসিবল? একটা স্কুল
অনলাইনেও চলবে, একই সময়ে অফলাইনেও চলবে, টাস্ক ফোর্স গঠন করতে হবে। হাউ ইজ ইট পসিবল? আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ক্ষেত্রে, যেখানে প্রাইভেট স্কুলগুলো বাদ দিলে সরকারি সব স্কুলে কিন্তু এই সরকারি সব স্কুলগুলো এবং যারা গ্রামের যে স্কুলগুলো আছে তাদের পরিকাঠামো যদি দেখেন, তারা কিন্তু এখনো এই জায়গায় এসে পৌঁছায়নি। হ্যাঁ, তাহলে আপনাদের সেই জায়গায় কি মতামত? একই যে আমি বলছি গ্রামের ক্ষেত্রে যে মাস্টারমশাই বললেন যে করোনার বিষয়টা নিয়ে অনেকেই সচেতন না, বিষয়টা কি জানেই না। তাহলে যদি তারা স্কুলে আসে, আমরা মাস্টারমশাইরা তাদেরকে যদি সচেতন করতে পারি, সেটা তো ভালো দিক। তাদেরকে বোঝানো হবে করোনা বিষয়টা এটা সংক্রামক একটা রোগ। ফলে তাদেরকে আমরা স্বাস্থ্যবিধির নিয়ম, আমরা মাঝে মাঝেই তো হাত ধোয়া বা অন্যান্য প্রোগ্রামগুলো স্বাস্থ্যবিধি শিখিয়েছি। এখন এই বিষয়টা নিয়ে বেশি করে আমরা আলোচনা করি, মাস্টারমশাইরা তো কিছুটা জানে। আর গ্রামের ছাত্ররা আমার মনে হয় অভিভাবকদের দিয়ে নিয়ে বসা হোক না, চেষ্টাটা তো করা হোক, অভিভাবকরা কি বলছে তার মতামতটা নেওয়া হোক। আমার মনে হয় অভিভাবকরা উদ্গ্রীব হয়ে আছে ছাত্রদের স্কুলে পাঠানোর জন্য। আমাদেরকে অনেক অভিভাবকই বলে, মাস্টারমশাই কবে খুলবে স্কুলটা, এরকম বলে, রাস্তাঘাটে যখন দেখা হয় বলে কবে খুলবে। আপনিও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, টিভিতেই মানে সংবাদপত্র বা টিভিতেই আপনারা জানতে পারবেন কবে খুলবে। তো আমার মনে হয় খুব আচ্ছা, ঠিক আছে, আমরা আবার একটা ছোট্ট বিরতি নিয়ে নিব। বিরতির পরে আবার আমরা এই আলোচনায় ফিরে আসব। ততক্ষণ আপনারা নজর রাখুন সিটি নিউজ বাংলার পর্দায়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে পূর্ণতায় ভরিয়ে তুলতে আপনাদের শহরে এলো ভাস্কর ভবন। অত্যাধুনিক সুবিধাযুক্ত ও শীততাপ নিয়ন্ত্রিত এই ভবনে রয়েছে একসাথে দুটো সামাজিক অনুষ্ঠান করার বন্দোবস্ত। রয়েছে বিস্তৃত হলঘর, সুসজ্জিত বিবাহ বাসর, রিসেপশন রুম ও বিশালাকার ডাইনিং হল এবং অতিথিদের জন্য গেস্ট রুম ও উন্নত টয়লেট পরিষেবা। এছাড়াও রয়েছে উন্নত মানের প্রেজেন্টেশন রুম এবং সিসি ক্যামেরার নজরদারি। ঠিকানা আশ্রম রোড, হৃদয় নিবাসের তৃতীয় ও চতুর্থ তল। যোগাযোগ 03582224057। মোবাইল নম্বর 9434483254, 9749196284। আসুন, দেখুন ও সফল করুন আপনার অনুষ্ঠান। সুন্দর পরিবেশে সুলভ মূল্যে 2 কাঠা 3 কাঠা প্লট করে জমি বিক্রয় হচ্ছে। ঠিকানা উত্তর টাকাগাছ, কোচবিহার। যোগাযোগ 8617846577, 9563056928, 9733122177। মদন মোহন সেলস এজেন্সি, নির্মাণ সামগ্রী ও হার্ডওয়্যারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঠিকানা গুঞ্জবাড়ি, কামেশ্বরী রোড ও টাকাগাছ বাজারের বিপরীতে এবং টাকাগাছ কিশোর সংঘ ক্লাব সংলগ্ন। প্রোপাইটর সুরঞ্জনা তর। যোগাযোগ 9434155252 এবং 9800516654। সাজাওয়াট সিস্টার কনসার্ন শ্রী হনুমান ক্লথ স্টোর। আমাদের এখানে পাওয়া যাচ্ছে কার্টেন্স, ব্লিন্ডস, টাই ব্যাগ, হোল্ড ব্যাগ, কার্পেট, বেড রানার্স, ডোরম্যাটস, উডেন ফ্লোরিং, আর্টিফিশিয়াল গ্লাস, ওয়ালপেপার্স, কার্টেন রডস এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ। বিএস রোড, প্রথম তল, এমপি জুয়েলার্সের উপরতলায়, কোচবিহার। মোবাইল নাম্বার 9679907589, 9609102000, 9733327101। বিভিন্ন সামাজিক আবার আমরা ফিরে এলাম আলোচনায়। আমার পাশে বসে আছেন বিনয় সরকার। নমস্কার। বিনয়বাবুর কাছে আমার প্রশ্ন, যে এরকম কি করা যায় না যে সবাইকে একসঙ্গে স্কুলে না ডেকে সংক্রমণটা যাতে রোখা যায়, যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হয়েছে ততদিন তো এইভাবেও করা যেতে পারত যে প্রত্যেকটা ক্লাসকে একদিন করেও স্কুল করানো যেতে পারে। যদি একদিন করে স্কুল করানো যায়, তাতে কি হবে, 5 জন করে
স্টুডেন্টকে এক একটা ক্লাসে বসিয়ে দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে তাদেরকে যদি পড়ানো যায়, সেটাও একটা প্রসিডিওর হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে তো আমি কিন্তু সেটাই বললাম যে অন্তত 2 দিন বলেছিলাম, আপনি একদিন বললেন, যে ছাত্রদের যদি 2 দিনও সুযোগ দেওয়া যায় ক্লাস করার, ওরা কিন্তু স্কুলমুখী থাকবে। আপনারা জানেন আমাদের গ্রামগঞ্জের যে স্কুলগুলো বা শহরতলির স্কুলগুলোর একটা বড় প্রবলেম হচ্ছে স্কুল ছুট। কিছুদিন মাঝে মাঝেই মাঝখান থেকে পড়াশোনা বাদ দিয়ে কাজে যুক্ত হয়ে যায়। এই দীর্ঘদিন যখন ক্লাস থাকবে না, তারা এই স্কুলমুখী আর হতে চাইবে না। কিন্তু অনেকেই, যেখানে সচেতন না অভিভাবকরা অনেক জায়গায়, তারা বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে পড়বে। এমনকি এই কিছুদিন আগে আমি ওই নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, আমার স্কুলের ছাত্ররা দেখছি মাছ ধরছে। বললাম, কখন থেকে ধরছিস রে? স্যার, সকাল থেকে আছি। অনেকে আবার সরেও পড়লো আমাকে দেখে। তো এই যে এদের কিন্তু এই অবস্থা থেকে কিন্তু পড়াশোনা আর ভালো লাগবে না। এই যে আনন্দটা পাচ্ছে, পড়াশোনাতে মুখী করা কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তো এদেরকে যদি একটু স্কুলে যদি একদিন, আপনি একদিন বললেন, আমি 2 দিন বলেছিলাম প্রথমে, 2 দিন বা 3 দিন যদি শিফটে ভাগ করে কম করে তাদেরকে অন্তত স্কুলের সঙ্গে একটা যোগাযোগ রাখা যায়, শিক্ষকদের সঙ্গে স্টুডেন্টদের যদি একটা সম্পর্ক রাখা যায়, তাহলে মনে হয় স্কুল ছুট থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারে। তো সেই কারণেই কিন্তু চিন্তা ভাবনা কেন্দ্র সরকার নিয়েছেন এবং স্কুলগুলোকে সেইভাবেই গাইডলাইন মেনে খোলার চিন্তা ভাবনা নিয়েছে। আমাদেরও মনে হয় সেই দিকে এগোনো উচিত বলে মনে করি। আশুতোষ বাবু কি বলেন? মানে বিনয় বাবুর যেটা প্রশ্ন, আমারও কিন্তু সেই ব্যাপারটা মনে হচ্ছে একটা জায়গা থেকে, সেটা আমি একটু বলছি। সেটা হলো, কিছুদিন আগেও আমি আমাদের স্কুলেরই একজন স্টুডেন্ট, বিনয় বাবু যেটা নিজের স্কুলে বললো, আমার স্কুলের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু একই ধরনের একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো, দেখছি যে সে সবজি বিক্রি করছে। তা আমাকে দেখেই ও আবার একটু সাইড হয়ে গেল। আমি তো ডাকলাম, বাবু এদিকে, তুই কেন সবজিটা বিক্রি করছিস? বলে, স্যার, আমাদের তো খাওয়ার পয়সা এখন জোটে না। আমার প্রশ্ন, ওই যে ছেলেটা পয়সার গন্ধটা পেয়ে গেল, লাভটা কি জিনিস বুঝে গেল সবজি বিক্রি করে, ও কিন্তু আর স্কুলমুখ হওয়ার চেষ্টা করবে না। আপনার কি মনে হয় যে স্কুলটাকে যত দ্রুত খুলে দিয়ে ছাত্রগুলোকে স্কুলমুখী করাটা কি ঠিক হবে, নাকি যতদিন পর্যন্ত না ভ্যাকসিন আবিষ্কার হয় ততদিন পর্যন্ত, যদি এটা আদি অনন্তকাল ধরে চলতে পারে না, 1 বছর 2 বছর, এমনকি ভ্যাকসিন আবিষ্কার করতে আপনার 6 মাসও লেগে যেতে পারে, ততদিন কি স্কুলটা বন্ধ থাকবে? না, এটা যেটা হয়েছে বিদ্যালয়মুখী শিক্ষার্থীদের করা, এটা তো একটা মানে ভালো পদক্ষেপ। এবার বিদ্যালয়মুখী করা উচিত। তো যাই হোক, যেহেতু এটা এক্সেপশন ইজ নট রুল, মানে এই ক্ষেত্রে ব্যতিক্রম যেটা আছে, এটা একটা নিয়ম নাই ব্যতিক্রমটা। তো যাই হোক, হ্যাঁ, এবার যদি ভ্যাকসিন হতে আমার 1 বছর 1.5 বছর 5 বছর লেগে গেলো, তার জন্য স্কুল বা সব কাজ বন্ধ থাকবে? এখন দেখা গেলো যে আনলক চলছে, কাজকর্ম মোটামুটিভাবে শুরু হয়েছে, এবং যতটা ভীতি ছিল মানুষের মধ্যে কিন্তু সেটা নেই। আর তো স্কুলমুখী যদি হয়, বিশেষ করে যারা 10, 12 সব ছাত্রকে আনতে পারলে তো ভালোই হয়। কিন্তু যেহেতু এই পরিস্থিতিতে সবাইকে যদি আনা যায়, তাহলে দেখা যায় কি, ওই যে যেটা গভর্নমেন্ট বলেছে, একটা ব্যবস্থা রাখতে হবে, অসুস্থ হলে তাকে দ্রুত পৌঁছে দিতে হবে। তো এইটার একটা কিন্তু সুবিধা আছে, অসুবিধাও কিন্তু আছে। চট করে এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, আর ইনফ্রাস্ট্রাকচার চট করে এটা ডেভেলপমেন্ট করাটাও সম্ভব, কারণ ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা সারা জীবনই থাকবে যে কোনো সিস্টেমের, এবং 100% কখনো ইনফ্রাস্ট্রাকচার হয় না। তো যাই হোক, না হলেও এটাকে সব স্টুডেন্টকে একসাথে না করে পার্টলি যদি করা যায়, বিশেষ করে আমার যেটা কথা ক্লাস 10 এবং 12, হ্যাঁ, এটাকে যদি পার্টলি করে অল্প অল্প করে স্টুডেন্টকে নিয়ে যদি করা যায়, এবং আমাদেরকে যদি বিদ্যালয়ে আসতে বলা হয়, অন্ততপক্ষে প্র্যাকটিক্যালটা যাতে করানো, হ্যাঁ, যাতে প্র্যাকটিক্যালটা যেটা করানো যায়, করাতেই হবে। এইটা প্র্যাকটিক্যালটা যেটা বললেন যে অনেক স্টুডেন্ট তো, হ্যাঁ, এই সময় দেখা গেল মাছ ধরছে, এবং সে মাছ ধরে তারা বিক্রি করছে। আমি অনেককে দেখেছি, আমারও ছোটবেলায়, আমি গ্রামে বড় হয়েছি, আমি নিজেও মাছ ধরতাম, পড়াশোনা করতাম, কিন্তু পড়াশোনাটা করতাম, এটাই করতাম না। তো পড়াশোনা করতাম, শশা গাছ লাগাতাম, শশা বিক্রি করতাম, খাতা কিনতাম, তো আমি পয়সা পেতাম, আমি ওইদিকে কাজে লাগাতাম এই জিনিসগুলো দিয়ে। তা আমি গ্রামের অনেক স্টুডেন্টকে দেখেছি, তারা কাজ করে, ধান কাটে, রোয়া গাড়ে, তারপর অনেকে ইনকাম করতে যায়, আবার ফিরে আসে, আবার অনেকে কিন্তু পড়াশোনাও করে। তো পড়াশোনাটা হচ্ছে কি একটা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে, তো যত ইন্টারেস্ট গ্রো করানো যায়। এইগুলো কিন্তু যেহেতু আর্থসামাজিক অবস্থা খুব একটা ঠিক ভালো নয়, আর এই পরিস্থিতিতে তো আর্থিক ইনকামটা অনেকটাই কমে গেছে, তাই গ্রামের কিন্তু অনেক শিক্ষার্থীকে মাছ ধরে তারা বিক্রিও করে, এবং তারা সবজি বিক্রি করে বাড়ি বাড়ি আসে, শহরে যায়, গিয়ে বিক্রি করে,
করে তারা পয়সা ইনকাম করে। এবার অনেকে দেখা যায় পয়সা পেলো, তারপরে পয়সার প্রতি একটা নেশা হলো। বিজনবাবু যেটা বললেন এটাও ঠিক, কিন্তু অনেকে কিন্তু এটা কাজে লাগাচ্ছে পড়াশোনার জন্য, কারণ বাবা মার আর আর্থিক সঙ্গতি নেই। কিন্তু যাই হোক, এখন মিড ডে মিলগুলো দেওয়া হচ্ছে, এই কাজগুলো ঠিকঠাক হচ্ছে। তো অনেকে এবার আমরা যদি ইন্সপায়ার করি স্টুডেন্টদেরকে যে না, তোমরা যাই হোক কাজের পড়াশোনা ফাঁকে এগুলো করতে পারো, এটা করেও পড়াশোনা করা যায়, কিন্তু তোমরা পড়াশোনার থেকে সরে যেও না। কারণ আলটিমেটলি কী হয়, একটা এডুকেশন যদি থাকে তারপরে তাহলে কি হবে, তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আর এই জন্য স্কুলে আসা দরকার না, না অবশ্যই স্কুলমুখী দরকার। আমরা যেহেতু শিক্ষক, আমরা তো এটা অবশ্যই চাইবো যে প্রত্যেকটা স্টুডেন্ট স্কুলে আসুক। যার জন্য আপনি কেমন ব্যথিত, যে আমরা সবাই তো ব্যথিত, কি মানসিক উদ্গ্রীব হয়ে আছি যে আমরা যেতে পারছি না বিদ্যালয়ে। তো এই পরিস্থিতিতে তো মানে এটা এক্সেপশনাল কেস। তো আমরা এতদিন তো অপূরণীয় ক্ষতি হয়েই গেল। আমার মনে হয় এখন পুজো আছে, একটা বড় উৎসবও আছে, যদি আর কয়েকটা দিন দেখে তারপরে একটা ফাইনাল ডিসিশন নেওয়া উচিত যাতে খোলা যায় কিভাবে। স্কুল পুজো চলেই এসেছে, ওর আগে তো আর সম্ভব হবেই না। চলে এসেছে। এই সময়টায় গার্জিয়ান মিটিং বা যে পরিকাঠামো যেটুকু করা সম্ভব এই টাইমটা করে নিক, পুজোর ছুটির পরেই শুরু করুক। তাহলে এই কয়েকদিনে আর হয়তো সম্ভব বন্ধ হয়ে যেত। এটা হয়তো কোনো সরকারি, কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন, কেউই চাইবে না এই কয়েকদিনের মধ্যে একটা প্রসেস শুরু করতে বলেছে। এবার এই টাইমটার মধ্যে কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নেওয়া, তারপরে হচ্ছে আপনার গার্জিয়ান মিটিং যেগুলো আছে সেগুলো করে নেওয়া, তারপরে শুরু করা যেতে পারে। আরেকটা বলছি যে মানে একটা বিষয় লক্ষ্য করবেন, এই লকডাউন আনলক চলছে, সবকিছুই কিন্তু খোলামেলা হয়ে গেছে। হাট বাজারে কি ভিড় দেখতে পাচ্ছেন, বাস চলছে, এই প্রসঙ্গে আমি আরেকটু জিনিস আপনাদেরকে একটু জানতে চাইছি, মানে আমার কিন্তু এটা ভিতরে খুব স্ট্রাইক করেছে জিনিসটা। সেটা হলো বারবার বলা হচ্ছে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো, আমি কিন্তু কোনো বিশেষ কোনো পার্টির কথা বলছি না, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো এমন সমস্ত কর্মসূচি নিচ্ছে যেখানে দেখা যাচ্ছে কিছু বিদ্যালয়ের স্টুডেন্টকেও দেখা যাচ্ছে, কিছু কলেজের স্টুডেন্টকেও দেখা যাচ্ছে মাস্কহীন অবস্থায় মিছিলে আসছে, মিটিংয়ে আসছে। আপনারা এটাকে কেমন ভাবে দেখছেন? আমি তো এটা মানে একজন স্কুলের স্টুডেন্ট মাস্কহীন ভাবে মিছিলে যাচ্ছে, এটা বিরোধিতাই করি। এটা ছাত্র এখন পড়াশোনা করবে, এই সময়ে স্কুল স্টুডেন্ট একজন মিছিলে যাবে, এটা ঠিক নয়। দেখা যাচ্ছে কিন্তু কলেজের বেশিরভাগ স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্টও দেখা যাচ্ছে, এটা ঠিক আছে কথা নয়, কিন্তু এটা আমার মনে হয় এটা খুব মানে এটা তো সংক্রমণ অনেকভাবে ছড়াতে পারে। যার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর বিশেষভাবে যারা ওয়েস্ট বেঙ্গলে যারা যে সমস্ত দলগুলো রাজনীতি করছে, ভারতবর্ষব্যাপী যে সমস্ত দলগুলো রাজনীতি করছে, তাদের কিন্তু এই ধরনের ব্যাপারে আমার মনে হয় একটু ভাবা দরকার। আপনি কি বলবেন? না অবশ্যই এই ব্যাপারগুলো যেহেতু আমি আবার বলছি যে নোভেল করোনা ভাইরাস ডিজিজ যেটা, এটা হচ্ছে হাইলি ইনফেকশাস ডিজিজ। তো এই ডিজিজটা ইনফেকশনটা ছড়ায় কী হয়, যত কাছাকাছি থাকা যায়, তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার প্রয়োজন আছে। মানে এই ব্যাপারে প্রত্যেকের সচেতন থাকা উচিত। আমি বলবো যত পলিটিক্যাল লিডার আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রত্যেক দল মত নির্বিশেষে যে কোনো দলের হতে পারে, এবং স্টুডেন্টদেরকে স্কুল লেভেলের স্টুডেন্টদেরকে তো যতটা সম্ভব ইনভলভ না করানো। তারা পড়াশোনা করুক না 12 পর্যন্ত, তারপরে তারা পলিটিক্স করবে দেশের জন্য, পলিটিক্স করতেই পারে, স্বাধীন দেশের নাগরিক, একটা গণতান্ত্রিক দেশ, সেটা করতেই পারে। তো 12 পর্যন্ত মনে হয় তারা পড়াশোনা আওতায় থাকুক, তারা একটা অন্য চিন্তা ভাবনায় থাকুক। হ্যাঁ ঠিক, এটাও তাই। ছাত্রদের মানে সবাই, প্রত্যেক রাজনৈতিক দলেরই উচিত যে ছাত্ররা যেন এই মুহূর্তে বা কোনো সময় একটা স্কুলের ছাত্র রাজনৈতিক দলের মিছিলে, এটা ঠিক নয়। হয়তো মানা যায় না, কোথাও হয়তো কেউ যায়, কিন্তু আমি প্রায় লক্ষ্য করি না এরকম, বা দেখি অনেক জায়গায়, সব জায়গায় মিছিলগুলোতে কিন্তু অনেক ভিড় হচ্ছে, এটাও কিন্তু মানতে হবে। আপনাদের মিছিলগুলোতে এত ভিড় হচ্ছে, মিছিলে লোক তখন মনে হয় যে কোথায় আপনার সোশ্যাল ডিস্টেন্সিং, কোথায় আপনার মিছিলগুলোতে হ্যাঁ, সেখানে তো যে সমস্ত লোক আসছে তারাও তো কোনো ছাত্রের গার্জিয়ান একদম, তাহলে কোনো ছাত্রের গার্জিয়ান পরোক্ষে তো তার বাড়িতে এই করোনাটা তিনি নিয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু মানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন একটা অবস্থায় এসেছে, কিছু কিছু বিরোধিতা করতেই হয় রাজনৈতিক দলকে।
কারণ মানে রাজনৈতিক বিরোধিতার জন্যই না, বিরোধিতা করতে বিরোধিতা হয়। না, এত অন্যায় কিছু থাকে, অন্যায় বিষয়গুলো থাকে, তখন মানুষের অধিকার আদায়ের জন্য নামতেই হয় রাস্তায়। তো না, আপনারা সেটা কি মানে যদি সেটা মহামারী, সেটা আমরা যদি জেনে থাকি যে সেটা মহামারী ছড়াবে, অবশ্যই সেটা তার জন্যও কি না না একদম না, ডিস্টেন্স, সোশ্যাল সেই প্রতিবাদের ভাষাটাও হবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, সেটাই হওয়া উচিত। কারণ আমাদের যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা এখন অস্থির, চারিদিকে ঝামেলা চলছে, ফলে প্রতিবাদ করতেই হচ্ছে, আর সেটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করার চেষ্টা করাই হচ্ছে। সেটা ঠিক। তো আশুতোষ বাবু, আরেকটা কথা আমি আপনাদের একটু বলছি যে করোনার জন্য দীর্ঘদিন স্কুল প্রায় বন্ধ, শিক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি প্রাইভেট টিউশন নির্ভর হয়ে পড়েছে। এই নির্ভরতা কাটাতে এই গাইডলাইন, যেটা কেন্দ্রীয় গাইডলাইন, সেটা কতটা স্বয়ংসম্পূর্ণ? না, এই মুহূর্তে তো যে গাইডলাইন আছে কোনো গাইডলাইনে ইফেক্টিভ হবে না, কারণ এখানে বলা হয়েছে অফলাইন অনলাইন দুটোই বলা হয়েছে। এবার অফলাইন আর অনলাইন একসঙ্গে তো একটা স্কুলে চলতে পারে না, চলতে পারে না। চলতে একই পারে না। সময়ে একই একই টাইম time পিরিয়ডের মধ্যে কি মধ্যে। করে অনলাইন বা অফলাইন অফলাইন হবে। তো এটা একটা রয়েছে, আরেকটা রয়েছে, তো সবার বাড়িতে তো ইয়েও নেই, অ্যান্ড্রয়েড সেটও নেই, তাহলে অনলাইনে তো সম্ভব না, অনলাইনে সম্ভব? সম্ভব না। তো এটা তো একটা অসুবিধা আছে। দুটো অনলাইনে তো সম্ভব না। এইবার একটা গার্জেন তার স্মার্টফোন consent আছে, দিল না, সে হ্যাঁ। তার বাড়িতে সচেতন গার্জেন, তারা অন্যভাবে ব্যাপারটা পড়াশোনার ব্যাপারটা ম্যানেজ করতে পারছে, কিন্তু অধিকাংশ স্টুডেন্টেরই নেই, তারা স্কুলে আসবে ওইভাবে। আর যাদের আছে হয়তো সেই ইনফ্রাস্ট্রাকচার, আমরা যদি রেকর্ড করে নিই ক্লাসটা, যখন আমরা বোঝাচ্ছি তখন যদি এটা রেকর্ড করি এবং সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই গ্রুপে যদি আমার পড়ানোটা রেকর্ডিংটা দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই তারা যারা অনলাইনে করবে তারা পেয়ে যাবে। না, এটা তো আপনি যেটা বলছেন ঠিকই, যেমন হ্যাঁ। আমি আমার স্কুলের ক্ষেত্রেই বলছি। হ্যাঁ, আমরা যখন দিয়েছি 14ই মার্চ স্কুল বন্ধ হয়ে গেল, তারপর থেকে কি করেছে, আমি একটা ভিডিও করে টিচারদের উদ্দেশ্যে দিয়েছি যে আপনাদের অনুরোধ করা হচ্ছে করোনা আবহে শিক্ষার্থীরা যাতে বঞ্চিত না হয়, হ্যাঁ। তার জন্য কি করা হয়, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, তো দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা করবেন, করবার পর প্রত্যেক গ্রুপে আমরা ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করব, বা একটা চ্যাপ্টারের বিশেষ বিষয়ের উপর কিছু আউটলাইন দেবো বা বিশেষ অংশ তুলে ধরবো। কারণ ছোট্ট ছোট্ট ভিডিও করলে কি হয়, শিক্ষার্থীরা ছোট ভিডিওটা ভালো দেখে, বড় ভিডিওটা বড় দেখতে হলে চাইবে না, দেখবে না। আপলোড করা অসুবিধা। এবার এছাড়া কিছু অ্যাক্টিভিটি টাস্ক আমরা করে করে দিতে পারি, তারা উত্তরটা দিল, অনলাইনে আমরা এবার পরীক্ষাও নিয়েছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেহেতু সবার নেই, তাদের ক্ষেত্রে তখন কি করা হয়, ফোনের সাহায্য নিতে হয়। আমরা ফোন করে গার্জিয়ানদেরকে বলে আপনারা কি অবস্থায় আছেন, আপনার ছেলের সাথে কথা বলি, আমরা কিন্তু সেইভাবে যোগাযোগ করছি। পোর্টাল থেকে বাংলা শিক্ষা যে পোর্টালটা আছে, এটার থেকে ফোন নাম্বার জোগাড় করে এটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু চালিয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট এখন ফোন নাম্বার দিচ্ছে যে আমাদের এতদিন ছিল না হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে তাদের বাড়িতেও আমরা পৌঁছে যেতে পারিনি বা ফোন করে যেতে পারিনি। এখন যোগাযোগগুলো হচ্ছে, মিড ডে মিলের সময় যখন থেকে গার্জিয়ানরা আসে, ফোন নাম্বার নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করছি। তো এই মানে সুবিধা, মানে এইগুলো রয়েছে, হ্যাঁ, সুবিধার মধ্যে এই অসুবিধাগুলো। সেই মানে অধিকাংশ কিন্তু গ্রামের বা শহরতলির স্টুডেন্টরা ওই অনলাইনে সুবিধা পাচ্ছে না। হ্যাঁ, আরেকটা কথা বলছি বিনয়বাবুকে, এই জন্যই এবার ধরুন তাদেরকে যারা স্কুলে সচেতন আনতে গার্জিয়ান, হবে। যেমন বিনয়বাবু সচেতন গার্জিয়ান, আমাদের বিজনবাবু রয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, আমি দেখা গেল কেমিস্ট্রি শিক্ষক, আমি আমার কেমিস্ট্রিটা আমার মেয়েকে পড়ালাম, কিন্তু অন্য সাবজেক্টগুলো পড়াতে গেলে, স্বাভাবিকভাবে অঙ্কটা পড়াতে গেলে ম্যাথের টিচারের মতো পড়াতে পারছি না। না। মানে যেটা হচ্ছে কি শিক্ষার্থীর এক্সপেকটেশনে পৌঁছতে পারছি না, হ্যাঁ, একদম। তাদের মধ্যে সেটা কি হচ্ছে, একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আমি নিজে দেখেছি এই হ্যাঁ, তাই জিনিসটা তো হবে তো। তো সচেতন হয়েও কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রবলেমটা থাকছে অনলাইন টিচিং, মানে যদি এটা অনলাইনে বা অন্যভাবে মেকআপ হচ্ছে। হ্যাঁ, সেই জন্য অনলাইন কথাটা বলছে যে যারা পারবে তারা ওইভাবে নিলে, আর যারা পারবে না, অসুবিধা হচ্ছে, তারা স্কুলে আসবে। আর বিজনবাবু যেমন বললেন যে শিফটে মানে আপনি একটা সেটা বললেন ভাগ করলে যে একটা সুবিধা হয়, আমার মনে হয় যে আমিও সেক্ষেত্রে অনেকটা সংক্রামণ Crowding টা কমে গেল। আমি কিন্তু আমি একদম পক্ষপাতী সেটাই। না, crowding Shift কমে এ গেল। ভাগ করুক, হ্যাঁ। যাতে সংক্রমণটা, কারণ সবার আগে তো জীবন, হ্যাঁ, জীবন, সেটা আমাদের হ্যাঁ। মানতে হবে, কিন্তু তো সেই জীবন। জন্য শিফটে করতে হবে। Shift। শিফটে করলে তাদের মনে হয়, মানে আমাদের অন্যান্য জায়গায় যে সংক্রমণ ছড়ালে প্রচুর ওই রকম অবস্থা তৈরি হচ্ছে ছড়ানোর মতো, হাট বাজার, আপনি যেটা বললেন মিছিল, সেটাও আমি মেনে নিচ্ছি, সেখানেও ছড়াতে পারে, বাসগুলো চলছে, সর্বত্র ছড়াতে পারে, তাহলে স্কুলের ছাত্ররা বঞ্চিত হবে কেন? তাদেরকে আমরা
প্রয়োজনে শিক্ষকরা আমরা সবাই চাই তারা পড়ুক, তারা স্কুল ছুট যেন না হয়, সেই জন্য আমরা শিফটে প্রয়োজনে ডবল শিফটে আমরা ক্লাস নিব। এতদিন তো ক্লাস নিইনি, বাড়িতে বসেছিলাম, এখন না এই ডবল শিফটে ক্লাস নেব, কোনো অসুবিধা নেই। তাহলে কিছু ছেলে আসুক, অন্তত তারা স্কুলে থাকুক। আর ওই যে আপনি একটা কথা বললেন, খুব আমার আপনার সঙ্গে একমত, অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, সেই জায়গা থেকেও তো বাঁচানো যাবে, তাই না? ঠিক। যাক, এই নিয়ে আলোচনা, আজকের আলোচনা আমরা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকেও, সিটি নিউজকে। পরবর্তী লাইভের জন্য আপনারা সিটি নিউজ বাংলায় চোখ রাখুন। নমস্কার। নমস্কার। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে পূর্ণতায় ভরিয়ে তুলতে আপনাদের শহরে এলো ভাস্কর ভবন। অত্যাধুনিক সুবিধাযুক্ত ও শীততাপ নিয়ন্ত্রিত এই ভবনে রয়েছে একসাথে দুটো সামাজিক অনুষ্ঠান করার বন্দোবস্ত। রয়েছে বিস্তৃত হলঘর, সুসজ্জিত বিবাহ বাসর, রিসেপশন রুম ও বিশালাকার ডাইনিং হল এবং অতিথিদের জন্য গেস্ট রুম ও উন্নত টয়লেট পরিষেবা। এছাড়াও রয়েছে উন্নত মানের প্রেজেন্টেশন রুম এবং সিসি ক্যামেরার নজরদারি। ঠিকানা আশ্রম রোড, হৃদয় নিবাসের তৃতীয় ও চতুর্থ তল। যোগাযোগ 03582224057। মোবাইল নম্বর 9434483254, 9749196284। আসুন, দেখুন ও সফল করুন আপনার অনুষ্ঠান। সুন্দর পরিবেশে সুলভ মূল্যে 2 কাঠা 3 কাঠা প্লট করে জমি বিক্রয় হচ্ছে। ঠিকানা উত্তর টাকাগাছ, কোচবিহার। যোগাযোগ 8617846577, 9563056928, 9733122177। মদন মোহন সেলস এজেন্সি, নির্মাণ সামগ্রী ও হার্ডওয়্যারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঠিকানা গুঞ্জবাড়ি কামেশ্বরী রোড ও টাকাগাছ বাজারের বিপরীতে এবং টাকাগাছ কিশোর সংঘ ক্লাব সংলগ্ন। প্রোপাইটর সুরঞ্জনা দত্ত। যোগাযোগ 9434155252 এবং 9800516654। সাজাওয়াট সিস্টার কনসার্ন শ্রী হনুমান ক্লথ স্টোর। আমাদের এখানে পাওয়া যাচ্ছে কার্টেন্স, ব্লিন্ডস, টাই ব্যাগ, হোল্ড ব্যাগ, কার্পেট, বেড রানার্স, ডোরম্যাটস, উডেন ফ্লোরিং, আর্টিফিশিয়াল গ্লাস, ওয়ালপেপার্স, কার্টেন রডস এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ। বিএস রোড, প্রথম তল, এমপি জুয়েলার্সের উপরতলায়, কোচবিহার। মোবাইল নাম্বার 9679075589, 9609102000, 9733327101।